কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব 17। 57 জুলাইতে দেশজুড়ে ডাক তার ধর্মঘটের প্রস্তুতি শুরু হয়। ধর্মঘট ডাকা হয় 8 ও 9 অগাস্টে। সারা ভারতের ডাক তার কর্মচারীদের কয়েকটি অত্যন্ত জরুরি দাবি দেওয়া বহুদিন থেকেই অমীমাংসিত অবস্থায় পড়েছিল। দ্বিতীয় পে কমিশন গঠন, অন্তর্বর্তীকালীন মাগ্গি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিগুলির প্রতি দিনের পর দিন কেন্দ্রীয় সরকার উদাসীনতা দেখিয়ে আসছিলেন। সরকারের কাছে বারে বারে এসব দাবি পেশ করা হয়েছে, কিন্তু সরকার গুরুত্ব দেননি। অনন্যোপায় হয়ে ডাক্তার কর্মচারীদের জাতীয় ফেডারেশন বৃহত্তর ও ব্যাপক আন্দোলনের কর্মসূচি নেয়। শুধু ডাক্তার নয়, দ্বিতীয় পে কমিশনের দাবিতে বিমান কর্মীরাও এই সময় একই সাথে ধর্মঘটের সিদ্ধান্ত ঘোষণা করেন। কিন্তু সরকার ন্যক্কারজনক গণতন্ত্র বিরোধী ভূমিকা গ্রহণ করে। শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়াগুলির সমাধানের পথে না গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নেহরু তৎকালীন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী গুলজারিলাল নন্দ হুমকি প্রদান শুরু করেন। নেহরু বেতার ভাষণ দেন এই আহুত ধর্মঘটের বিরুদ্ধে। ধর্মঘট বেআইনি ঘোষণা করে এবং ধর্মঘটকারী ও ধর্মঘট সমর্থনকারীদের কঠোর শাস্তিদানের উদ্দেশ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পন্থ লোকসভায় এক বিল উত্থাপন করেন। লোকসভায় আমাদের সদস্যরা সরকারের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। পশ্চিমবঙ্গেও এই ধর্মঘটের জোর প্রস্তুতি চলতে থাকে। পশ্চিমবঙ্গ ডাক ও তার কর্মচারীদের যুক্ত সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক দীনেশ ব্যানার্জি ও কেজি বসু এক বিবৃতিতে সকল রকমের প্ররোচনা এড়িয়ে ধর্মঘটের জন্য প্রস্তুতি চালিয়ে যেতে আহ্বান জানান। নেহরুর ভাষণেরও তারা তীব্র নিন্দা করেন। রাজ্যের গণতান্ত্রিক শক্তিসমূহের কাছে সাহায্য চান কর্মচারী নেতৃবৃন্দ। তাদের আবেদনে সাড়া দিয়ে কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমি এক বিবৃতি প্রকাশ করি। বিবৃতিতে বলা হয়, ডাক্তার কর্মচারীদের এই সংগ্রাম সমস্ত সরকারি কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী এবং সমগ্র জনসাধারণের সামগ্রিক স্বার্থের পক্ষে গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কমিউনিস্ট পার্টির সকল সভ্য ও দরদীদের পূর্ণোদ্যমে প্রচার অভিযান পরিচালনা করে সংগ্রামী কর্মচারীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার কাজে অগ্রসর হতে হবে। জনসাধারণের কাছে আবেদন করা হচ্ছে যে এই সংগ্রামের সাফল্যের জন্য সর্বতোভাবে সাহায্য করা প্রত্যেক নাগরিকের একটি অবশ্য কর্তব্য। ওয়েলিংটন স্কোয়ারে ডাক তার ও বিমান কর্মীদের আন্দোলনের সমর্থনে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়। বক্তৃতা দিতে গিয়ে আমি বলি যে ন্যায্য আন্দোলনের পাশে সর্বদাই বাংলাদেশের মানুষ এসে দাঁড়িয়েছে। পাড়ায় পাড়ায় জনসংযোগ কমিটি গড়ে কর্মচারীদের দাবিগুলির বিষয়ে জনসাধারণকে অবগত করুন। ধর্মঘটের বিরুদ্ধে লোকসভার আনীত বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী কলকাতায় এক বিক্ষোভ মিছিল বার করেন। এর মধ্যে কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠানে কাজকর্ম চালু রাখা সংক্রান্ত বিলটি লোকসভায় পাশ করিয়ে নেয়। সরকারের এই শ্রমিক কর্মচারী বিরোধী পদক্ষেপের প্রতিবাদে লোকসভার বিরোধী সদস্যরা ধিক্কার দিতে দিতে সভাকক্ষ ত্যাগ করেন। ধর্মঘটের ঠিক আগের দিন হঠাৎ রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে ডাক তার, টেলিফোন ও বিমান কর্মচারীদের ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেন। এতদ সত্ত্বেও শ্রমিক কর্মচারীদের দৃঢ় মানসিকতা দেখে সরকার ভীত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে ধর্মঘট শুরু হবার ঠিক মুখে সরকার নমনীয় হয়। প্রধানমন্ত্রী নেহরু ও তৎকালীন যোগাযোগ পরিবহন মন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কর্মচারীদের অন্তর্বর্তীকালীন ভাতা এবং অপর কয়েকটি বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট আশ্বাস দেন। তারপর ডাক তার, বিমান ধর্মঘট প্রত্যাহৃত হয়। ধর্মঘট না হলে ধর্মঘটের প্রস্তুতি পর্বে কর্মচারী ও জনসাধারণের যে উদ্দীপনা ও দৃঢ়তা লক্ষ্য করা গিয়েছিল তা উল্লেখযোগ্য। একই সাথে কংগ্রেসি সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী চরিত্রটি আরেকবার নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে।
আমাদের রাজ্যে এর পরপরই আরেকটি ধর্মঘট শুরু হয়। ট্রাইব্যুনালের অপেক্ষায় না থেকে সরাসরি আলাপ আলোচনার মারফত বিবাদ মীমাংসা, ক্ষতিপূরণ ভাতা প্রদান ও অন্যান্য দাবিতে পশ্চিমবঙ্গের 11,000 ব্যাংক কর্মচারী 1957 সেপ্টেম্বর মাসে ধর্মঘট শুরু করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ব্যাংক বন্ধ হবার ফলে রাজ্যের ব্যবসা বাণিজ্য এবং শিল্প ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই পরিস্থিতিতে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে আমি বলি, পশ্চিমবঙ্গের জনসাধারণকে বিশেষ করে সংগঠিত শ্রমিক শ্রেণীতে ধর্মঘটি ব্যাংক কর্মচারীদের সমর্থনে জনমত সংগঠিত করতে এবং ব্যাংক মালিক ও সরকারকে ব্যাংক কর্মচারীদের দাবি মানার জন্য বাধ্য করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ব্যাংক মালিকদের অনুরোধ করছি, অবিলম্বে অনমনীয় মনোভাব পরিত্যাগ করুন। সরকারও দমন পীড়নের পথ পরিহার করুন। বিপিটিইউসির পক্ষ থেকে মনোরঞ্জন রায়ও এক বিবৃতি প্রকাশ করে ধর্মঘটি ব্যাংক কর্মচারীদের সমর্থনে ও উদ্ভূত অচলাবস্থা সমাধানে জনসাধারণকে এগিয়ে আসতে আহ্বান জানান। এদিকে মূল্যবৃদ্ধি বিরোধী টিইউ কমিটি ব্যাংক কর্মচারীদের সমর্থনে 18 অক্টোবর সাধারণ ধর্মঘট ও হরতালের আহ্বান জানান। কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই আহ্বানকে সমর্থন জানায়। এবার রাজ্য সরকার কিছুটা নড়ে চড়ে বসে। মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের হস্তক্ষেপে একটা মোটামুটি মীমাংসা হয়। কর্মচারীদের সাথে সরাসরি আলোচনার জন্য ব্যাংক মালিকপক্ষ রাজি হয়। সাধারণ ধর্মঘট ও হরতাল স্থগিত ঘোষণা করা হয়। ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি ও সাংসদ প্রভাত কর এক বিবৃতি দিয়ে ব্যাংক ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করেন। টানা 31 দিন ধর্মঘটের পরে ব্যাংকের কাজকর্ম আবার চালু হয়। পার্টির রাজ্য কমিটি এ সময় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। স্বাধীনতা পত্রিকা 4 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠায় রূপান্তরিত হবে, কারণ স্বাধীনতার কাছে সংগ্রামী, চিন্তাশীল, মেহনতি মানুষের চাহিদা ক্রমেই বাড়ছিল। যখন সমস্ত বুর্জোয়া পত্রপত্রিকা কংগ্রেসি কুশাসনকে আড়াল করতে এবং বামপন্থী, বিশেষত কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লাগামহীন কুৎসা, বিবৃত, অর্ধসত্য, অসত্য খবর প্রচার করতে উঠে পড়ে লেগেছে, তখন মেহনতি, শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা ক্রমেই সঠিক সংবাদ জানার জন্য আগ্রহী হয়ে উঠছিলেন এবং স্বাধীনতা পত্রিকার ওপর তাদের নির্ভরতা উত্তরোত্তর বেড়েই চলছিল। এই কারণে এই সাহসী সিদ্ধান্তটি আমাদের নিতেই হলো। বলা বাহুল্য, স্বাধীনতা পত্রিকা বিক্রি করে লাভের কোনো প্রশ্ন ছিল না। স্বাধীনতার কর্মীরা সামান্য মাসোহারার বিনিময়ে বা কেউ কেউ বিনা পয়সাতেই এই পত্রিকার জন্য যে কঠোর পরিশ্রম করতেন ও নিষ্ঠার পরিচয় দিতেন, তা একমাত্র আমাদের পার্টির কর্মীদের কাছ থেকেই পাওয়া সম্ভব। অর্থের অভাবের জন্য স্বাধীনতা চালিয়ে যাওয়াটাই আমাদের কাছে চিন্তার বিষয় ছিল। তবু পরিস্থিতির গুরুত্ব ও চাহিদা বিচার করে আমরা এই সিদ্ধান্ত নিলাম এবং জনগণের কাছে 2 লক্ষ টাকার স্বাধীনতা তহবিল পূর্ণ করার আহ্বান জানালাম। পার্টির নেতৃবৃন্দ বিভিন্ন জনসভায় স্বাধীনতা তহবিল পূর্ণ করার জন্য আবেদন জানালেন। স্বাধীনতার তহবিল সংগ্রহের জন্য আমি 1957 সেপ্টেম্বর মাসে আসানসোল, বার্নপুর এবং রানীগঞ্জ গেলাম এবং সেখানে বিভিন্ন জনসভায় এই তহবিল পূর্ণ করার আহ্বান জানালাম। এই সভাগুলিতে আমি ছাড়া কমরেড হরেকৃষ্ণ কোঙারও বক্তৃতা করেন। স্বাধীনতার তহবিল সংগ্রহ অভিযানকে সামনে রেখে আমরা স্বাধীনতার 12শ জন্মবার্ষিকীকে গুরুত্ব সহকারে পালনের পরিকল্পনা নিলাম। এলাকায় এলাকায় সভা হলো। কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই উপলক্ষে 26শে ডিসেম্বর 1957-তে এক সুবিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে স্বাধীনতার সম্পাদক কমরেড সরোজ মুখার্জি বলেন, রিক্ত, নিঃস্ব, শ্রমজীবী জনতার যে মুখপত্রের সূত্রপাত হয় শূন্য পুঁজি থেকে, সেই স্বাধীনতার কপর্দকহীন ভাণ্ডার আর হাজার হাজার মানুষের ক্ষুদ্র দানে ভরে উঠছে। ক্রমবর্ধমান গণ আন্দোলন ও বলিষ্ঠ পদক্ষেপের সঙ্গে সঙ্গে স্বাধীনতার অগ্রগতি অপ্রতিরোধ্য, স্বাধীনতার উন্নতি অপ্রতিরোধ্য। আমরা এই উপলক্ষে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাছে অভিনন্দন বার্তা চেয়ে পাঠিয়েছিলাম। স্বাধীনতার বর্ধিত কলেবর ও পূর্ণাঙ্গ রূপদানের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বার্তা এলো সোভিয়েত ইউনিয়ন, চীন,
গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, গণতান্ত্রিক কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টিগুলির পক্ষ থেকে। ভারতের কমিউনিস্ট পার্টির অন্যান্য রাজ্য কমিটিও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে এজন্য অভিনন্দন জানালো। এই ঘটনা বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সংহতির এক ছোট অথচ উজ্জ্বল উদাহরণ। আন্তর্জাতিক স্তরে কমিউনিস্টদের সংহতির আরেকটি বড় ঘটনা ঘটেছিল তখন। ৬৪টি দেশের কমিউনিস্ট পার্টি 1957 নভেম্বরে মস্কোতে মিলিত হয়ে যুক্ত ইস্তেহার প্রকাশ করল যুদ্ধ শান্তি প্রসঙ্গে। এই যুক্ত ইস্তেহারে বলা হলো, যুদ্ধ আজ অবশ্যম্ভাবী নয়, যুদ্ধ প্রতিহত করে শান্তি রক্ষা করা ও সংহত করা সম্ভব। অস্ত্র প্রতিযোগিতা বন্ধ, পারমাণবিক অস্ত্র উৎপাদন ও প্রয়োগ নিষিদ্ধ, অবিলম্বে পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে হবে এবং পরদেশে যুদ্ধঘাঁটি গাড়া ও যুদ্ধ জোট গঠনের নীতি পরিহার করতে হবে। যৌথ নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ব্যাপক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার নীতি গ্রহণকে সমর্থন করতে হবে। জাতিসংঘে পৃথিবীর সকল দেশের সরকারের শান্তির নীতি অনুসরণ করতে হবে এবং স্নায়ুযুদ্ধের নীতি পরিহার করতে হবে। ইতিমধ্যে কেরালা রাজ্যে কমিউনিস্ট নেতৃত্বাধীন মন্ত্রিসভা পতনের জন্য কংগ্রেস ও প্রতিক্রিয়াশীল শক্তি চক্রান্ত শুরু করে দিয়েছে। কেরালায় আইন শৃঙ্খলা অবনতির ধুয়ো তোলা হচ্ছে, কারণ কেরালা সরকার ধর্মঘট ভাঙতে পুলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের প্রায় সমস্ত বুর্জোয়া সংবাদপত্র গেল রব তুলেছে। প্রচার করা হচ্ছে যে কেরালায় মানুষের ধর্ম এবং সম্পত্তি নিরাপদ নয়। এমনকি ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্র কেরালার সরকারের বিরুদ্ধে বিকৃত অসত্য প্রচার শুরু করেছে। বলা নিষ্প্রয়োজন, কংগ্রেসি নেতারা কেউ প্রকাশ্যে কেউ আড়ালে এইসব প্রচারের বিরুদ্ধে মদত দিয়ে চলেছেন। 1957 অগাস্টে কলকাতায় এলেন ভারতের কমিউনিস্ট পার্টির কেরালা রাজ্য কমিটির তৎকালীন সম্পাদক কমরেড এম.এন. গোবিন্দন নায়ার। মনে পড়ছে, সুবোধ মল্লিক স্কোয়ারে এক বিরাট সভায় তিনি বক্তৃতা করলেন। সভায় সভাপতি ছিলাম আমি। কিন্তু রাজ্যের মানুষের উচ্ছ্বাস ছাড়িয়ে গেল ইএমএস নাম্বুদিরিপাদের স্বাগমন উপলক্ষে। 27 অক্টোবর 1957-তে বনগাঁয় সারা ভারত কৃষক সভার 8 দিনব্যাপী অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে বক্তৃতা দিতেই ইএমএস সে সময় পশ্চিমবঙ্গে আসেন। কৃষক সভার সর্বভারতীয় সদস্য সংখ্যা তখন 7 লক্ষাধিক। দমদম বিমানবন্দর থেকে বনগাঁ পর্যন্ত পথের দুধারে অজস্র মানুষ ইএমএসকে বিপুল সংবর্ধনা জানান। দেশের কোনো একটি রাজ্যে প্রথম কমিউনিস্ট নেতৃত্বাধীন জোটের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে সংগ্রামী কলকাতা তথা পশ্চিমবঙ্গ উদ্বেল হয়ে উঠেছিল। কলকাতায় মনুমেন্টের পাদদেশে আমরা ইএমএসকে সংবর্ধনা জানাতে যে জনসভা ডাকলাম, তাতে প্রায় 2 লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিলেন। সেই সময়ের বিচারে এটা ছিল অন্যতম বৃহৎ জমায়েত। সেই সভায় ইএমএস পূর্বের কংগ্রেসি সরকারের সাথে কেরালার বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যকে বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে আমিও বক্তৃতা দিয়েছিলাম।